হাই টিকু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো। তো আজকে আমরা দেখব যে সলমান শাহ কিভাবে 4 বছরের মধ্যে এত বড় সুপারস্টার হয়ে গেল, এবং সেই জিনিসটা আজকে আমরা দেখব এবং তার লাইভ রিয়াকশন দেব। তো চলুন ভিডিওটা দেখা যাক। পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন, কাজ করেছেন, বিদায় নিয়েছেন। এটা নতুন কোনো বিষয় না, কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় এতদিন পরেও ঘুরপাক খায়? এতদিন পরেও নতুন কোনো নায়ক বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয়। সেটার এক্স্যাক্ট কারণটা কি? কারণ হয়তো বেশ কিছু আছে। যেমন একটা জিনিস ভেবে দেখেছেন, বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন? মাত্র 4 বছর। মাত্র 4 বছর কাজ করে মানুষের মনে এইরকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতা আর কোনো ইন্ডাস্ট্রিতে পেরেছে কিনা আমি জানি না। এই সালমান শাহ 4 বছরের সিনেমা করেছেন 27টি। তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলবার নেই, অনেক সিনেমা শুধু তার নামেই চলেছে। এই 4 বছর কাজ করেই পরবর্তী 30-40 বছরের লিগাসি তিনি তৈরি করে ফেলেছেন। তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখনের যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই 1990-এর দশকে। ইভেন 90-এর দশকের বলিউডের যে কোনো একটা নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেন, দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে। শুধু 90-এর দশকের কিছু না, এখনো বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে যেগুলো 90-এর দশকে তিনি করে ফেলে এসেছেন। কমার্শিয়াল সিনেমাতে তার অভিনয় কিংবা কথা বলার ধরন দেখলেও মনে হয় না তিনি ওভার অ্যাক্টিং জাতীয় কিছু করছেন, যেখানে এখন অনেক বিখ্যাত নায়ক ঠিকঠাক ন্যাকামি ছাড়া কথাই বলতে পারে না। বলা হয় বাংলা কমার্শিয়াল সিনেমাকে তিনি যেই উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তার মৃত্যুর পর বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক ততটাই নিচে নেমে গিয়েছিল। চলুন কথা বলা যাক বাংলার এই মহানায়ক সালমান শাহের ক্যারিয়ারটা নিয়ে। খুঁটিয়ে দেখা যাক একজন মহানায়ক হবার পেছনের গল্পটা। সালমান শাহের সিনেমায় অভিষেক 1993 সালে হলেও তার মিডিয়া ক্যারিয়ার 80-এর দশকে শুরু হয়েছিল। যথেষ্ট পরিমাণ সুদর্শন এবং ফ্যাশন সেন্স ভালো থাকায় মডেল হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তার সাথে তিনি ছায়ানটে পল্লী গীতিতেও শিক্ষা নিয়েছেন। তিনি বেশ ভালো গান গাইতেন। এই গানের শিক্ষা পুরোপুরি বিফলে যায়নি। বিখ্যাত নায়ক হবার পর প্রেমযুদ্ধ এবং ঋণ শোধ নামক 2 সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তিনি কাজ করেছেন। যাই হোক, তার মডেলিং জীবনে ফিরে যায়। হানিফ সংকেত ইত্যাদি দিয়ে পুরো বাংলাদেশে বিখ্যাত হবার আগে আরো বেশ কিছু অনুষ্ঠান বিটিভিতে তৈরি করেছেন। সেরকম একটা অনুষ্ঠানের নাম ছিল কথার কথা। ইত্যাদির মতো এইখানেও হানিফ সংকেত কিছু মিউজিক ভিডিও বা আলাদা স্কেচ টাইপ জিনিস রাখতেন, যেগুলো এই অনুষ্ঠানের জন্যই এক্সক্লুসিভ ছিল। তেমনই একটি মিউজিক ভিডিও তিনি তৈরি করেছিলেন যার নামটি ছিল তার অপূর্ব। হানিফ সংকেতের সহজাত স্টাইল যেটা ছিল যে বিনোদনের সাথে সোশ্যাল মেসেজ কম্বাইন করে দিতেন সব সময়। এই গানটাও হানিফ সংকেত নিজেই গেয়েছিলেন। মিউজিক ভিডিওর মূল বক্তব্য ছিল একজন হাসি খুশি ধরনের ছেলে কিভাবে নেশার জগতে পড়ে ধ্বংসের পথে পা দিয়ে দেয়। এই গানের মেইন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন সালমান শাহ। তবে তখনও তিনি সালমান শাহ নাম দিয়ে কাজ শুরু করেননি। তার অফিসিয়াল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন থেকে শুধু ইমন নামটা ব্যবহার করতেন তিনি মিডিয়াতে। এই মিউজিক ভিডিওটা বের হওয়ার পর মানুষজন সালমান শাহকে ভালো রকম পছন্দই করেছিল, কিন্তু এরপর তিনি কোনো কারণে টিভিতে নিয়মিত হতে পারেননি বা চাননি। হয়তো সিনেমার দিকে মনোযোগ ছিল কিংবা মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েছিলেন। ধীরে ধীরে মানুষ ভুলে গেল এই মিউজিক ভিডিওর ইমনের কথা। তার বেশ কয়েক বছর পর 1989 সালে পাথর সময় নামক একটি নাটকে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তখন তিনি মোটামুটি কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, তবে ওইভাবে ব্রেকআউট সাকসেস যেটাকে বলে সেটা দেখা তখনও তিনি পাননি। তার প্রথম ব্রেকআউট সাকসেস আসে তার প্রথম সিনেমা দিয়েই। প্রথম সিনেমাতে কাজ করার গল্পটাও ইন্টারেস্টিং, সেটা একটু ঘটা করে বলা যাক। 1988 সালে বলিউডে একটি সিনেমা মুক্তি পায় যার নাম কেয়ামত সে কেয়ামত। সেই সিনেমাতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গেলেন আমির খান। বলিউড পেয়ে গেল এক বিশাল তারকা। এই সিনেমাটার বিশাল জনপ্রিয়তা দেখে দুইটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি সিদ্ধান্ত নেয় সিনেমাটির রিমেক করবার। দুইটাই অফিসিয়াল রিমেক ছিল, তাই গান এবং কাহিনী সবকিছুরই কপিরাইট নিয়ে রিমেক করা হয়েছিল। দুইটা ইন্ডাস্ট্রির একটা হলো তেলেগু ইন্ডাস্ট্রি। তেলেগুতে সিনেমাটির নাম ছিল আক্কারা আম্মাই ইক্কারা আব্বাই, এবং সেটাতে এখনকার বিখ্যাত নায়ক পাওয়ান কল্যাণ অভিনয় করেছিলেন। এইটাই ছিল তার প্রথম সিনেমা। আরেকটি রিমেক করা হয় বাংলাদেশে 1993 সালে। বাংলাদেশের রিমেকটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। তিনি সিদ্ধান্ত নেন একজন সম্পূর্ণ নতুন মুখ নেবেন, কারণ বলিউডেও আমির খানের নায়ক হিসেবে সেটা প্রথম সিনেমা ছিল। তিনি চেয়েছিলেন বাংলাতেও দর্শক এই গল্পটা একজন নতুন নায়কের পার্সপেক্টিভ থেকে দেখুক। তিনি যে নতুন মুখ খুঁজে বেড়াচ্ছেন সেটা তিনি তার পরিচিত বেশ অনেকজনকেই বলেছিলেন। তার মাঝে একজন হলেন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর। তিনি তাকে জানান যে ইমন নামের একজন ছেলে আছে, তার সাথে একবার দেখা করে দেখতে পারে। সোহানুর ইমনকে একটা রেস্টুরেন্টে আসতে বললেন দেখা করবার জন্য। সেখানেই প্রথম দর্শনে তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছেলেকেই তিনি এই সিনেমার নায়ক বানাবেন। এই সিনেমার সময়ে তার নাম ইমন বদলে সালমান শাহ রাখা হয়। তারপর আর কি, কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়, আর আমির খানের মতো সালমান শাহ একদম রাতারাতি তারকা বনে যান। আপনি আর আমার বাবা যা খুশি করতে পারেন, কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে পারবেন না, কিছুতেই না, কখনো।
একটা জিনিস ভেবে দেখুন, এখন একটা সিনেমা মুক্তি পেলে সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল থেকে শুরু করে হাজারটা উপায়ে প্রমোশন করা হয়। তখন তার কিছুই ছিল না, জাস্ট সিনেমা হলে নতুন সিনেমা এসেছে আর এক সপ্তাহের মাঝে তিনি তারকা হয়ে গিয়েছিলেন। তার প্রথম সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী। মৌসুমীর সাথে তিনি এইটা ছাড়াও আরো 3টি সিনেমা করেছিলেন, সেগুলোর নাম যথাক্রমে অন্তরে অন্তরে, স্নেহ এবং দেনমোহর। এখানে দুইটা মজার ব্যাপার আছে। এক নাম্বার হলো অন্তরে অন্তরে সিনেমাটি বাংলায় জনপ্রিয় হওয়ার পর সেটা বলিউডে রিমেক করা হয়েছিল। 2 নম্বর মজার ব্যাপার হচ্ছে সালমান শাহ আর মৌসুমী বিখ্যাত নায়ক নায়িকা হবার আগেই ছোটবেলা থেকে পরিচিত ছিলেন। এই ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা আছে, কেউ বলে ছিল, কেউ বলে ছিল না। তবে অবাক ব্যাপার হলো বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই জুটি মাত্র 4টি সিনেমা করে পরে আর একসাথে কোনো সিনেমাই করেনি। সেটার কারণ খুঁজতে গেলেও ব্যক্তিগত ব্যাপার স্যাপারে ঢুকে পড়তে হবে। আমরা এই একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করতে চাচ্ছি এই চ্যানেলে, সেটা হলো ক্রিয়েটিভ ব্যক্তিদের ক্যারিয়ার ছাড়া তাদের ব্যক্তিগত কোনো ব্যাপার স্যাপার নিয়ে আমরা কথা বলবো না। তাই এই টপিকটা ওইটা বলেই শেষ করি যে কোনো একটা কারণে এই সালমান মৌসুমী আর সিনেমা করেননি পরে। তবে তারপরেই আসে বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ এবং শাবনূর। সালমান শাহের ক্যারিয়ারে 27টা সিনেমার 14টা সিনেমা শাবনূরের সাথে। এটা জাস্ট কোন লেভেলের ইনসেন্ট ব্যাপার ভেবে দেখেছেন? সালমান শাহ তখন একের পর এক সিনেমাতে অভিনয় করে যাচ্ছিলেন। তখন এখনকার মতো এত কম শিফটে কাজ হতো না। 8 ঘন্টা শিফট এমনও হয়েছে একদিনে টানা 3 শিফটেও কাজ করেছেন লোকজন। 3 সিনেমা 3টা শুট একদিনে আলাদা আলাদা টাইমে হয়েছে, এমন ঘটনা তখন ছিল খুব অহরহ। সেই রকম ব্যস্ততার মাঝেই সালমান শাহ ক্যারিয়ারে 4 বছরে অভিনয় করে ফেলেছিলেন প্রায় 27টি সিনেমাতে। তার ক্যারিয়ারের চতুর্থ বয়সে ঘটে বসে এই ঘটনাটি। 1996 সালের শেষের দিকের কথা। সালমান শাহ নায়ক হিসেবে এমন একটি উচ্চতায় পৌঁছেছেন যেখানে এর আগে হাতে গোনা কয়েকজন নায়ক পৌঁছেছেন বাংলাদেশে। একসাথে 5টি সিনেমার কাজ চলছে তখন। কিছু সিনেমার শুটিং মাঝপথে আছে, কিছু সিনেমার ডাবিং চলছে, আবার কিছু সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। ঠিক তখনই বাংলার মানুষ জানতে পারলো সালমান শাহ আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, এই বিষয়ে তখন থেকে এখন পর্যন্ত গুজবের কোনো শেষ হয়নি। গুজব নিয়ে আলোচনার ফায়দা নেই কোনো। মেইন কথা হচ্ছে মাত্র 4 বছরেই মহাতারকার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। তবে তার এই 4 বছরের ক্যারিয়ার অন্য অনেক নায়কের 20 থেকে 40 বছরের ক্যারিয়ার থেকেও বেশি শক্তিশালী ছিল। সেটা কেন ছিল সেটাই দেখা যাক এখন। এই প্রশ্নের আসলে এক লাইনে উত্তর দেওয়া কঠিন। সালমান শাহের এমন অনেকগুলো গুণাবলী ছিল যেগুলো তাকে একজন কমপ্লিট প্যাকেজ বানিয়েছিল। প্রথমত, অনেক নায়কই তখন তেমন শিক্ষিত ছিল না। অভিনেতারা শিক্ষা বিষয়টাকে জরুরি মনে করতেন না একদমই। সেদিক থেকে তিনি বেশ আলাদা ছিলেন। অনার্স শেষ করে তারপর তিনি মডেলিং এ ঢুকেছিলেন। শিক্ষা ছাড়াও আরেকটা বড় বিষয় যেটা খুব জরুরি ছিল সেটা ছিল স্মার্টনেস। স্মার্ট বলতে আপাত দৃষ্টিতে যেটা প্রথমে মাথায় আসে যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফিটফাট একটা চেহারা, আসলে স্মার্টনেস কিন্তু সেটা না। এখন অনেক নায়ক আছে ফিটফাট ধরনের জামা কাপড় পরে ফ্রেমে চলে আসে, কিন্তু মুখটা খুললেই মনে হয় দৌড়াই পালায়। সালমান শাহের মাঝে সেই ইনার স্মার্টনেস ছিল। তিনি একদম সেই বিউটি উইথ ব্রেন যেটাকে বলে। তিনি সিনেমাতে আসার আগেই ব্যাপক সিনেমা ফ্রিক ছিলেন। প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল সিনেমা তিনি দেখেছেন সেই 70-80 দশকেই। তাছাড়াও তখনকার আন্তর্জাতিক মিডিয়াতে ফ্যাশনের ধরন কি ছিল সেটা তিনি ভালো রকমই খোঁজ খবর রাখতেন। আপনারা এক কাজ করুন, তখনকার সময় যেসব বিখ্যাত নায়ক ছিলেন যেমন ওমর সানি, রিয়াজ কিংবা আমির খান, তাদের ড্রেস আপ সেন্সটা দেখেন আর সালমান শাহেরটা দেখেন। সালমান শাহ জাস্ট ওয়ে অ্যাহেড অফ টাইম ছিলেন। তিনি 1990 সালে 2024-এর অনেক নায়কদের থেকে ভালো আউটলুক ব্যবহার করেছেন। শুধু তাই না, তার মাঝে আরেকটা গুণ ছিল যেটা আমি বলিউডের অনেক নায়কের মাঝেও দেখিনি প্রথম দিকে। সেটা হলো কমার্শিয়াল অভিনয়ের সঠিক মাত্রাটা ধরা। কমার্শিয়াল অভিনয় হলেই বেশিরভাগ অভিনেতা মনে করেন নর্মাল মাত্রা থেকে অনেক উপরে অভিনয় করতে হবে, সেখানে স্বাভাবিক কোল্ড অভিনয় করলে হবে না। সালমান শাহ সেটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ফুল কমার্শিয়াল সিনেমাতে কাজ করেছেন। তার অভিনয়ে সেই অতিরিক্ত মেকি ফ্লেভারটা একদমই ছিল না। আপনি কি এই দোকানের মালিক? মালিক বলুন, কর্মচারী বলুন, এই মুহূর্তে আমি সব। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি একটা ক্যাসেট নিতে চাই। তখনকার এবং এখনকার অন্যতম বিখ্যাত নায়ক শাহরুখ খান 1995 সালে সালমান শাহকে তার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। দুই নায়কের পারিবারিকভাবে বন্ধুত্ব ছিল বেশ ভালো। একটা নায়ক ঠিক কতটুকু জনপ্রিয় হলে এইটা হয় একটু ভেবে দেখেছেন? এখনকার কোনো বাংলাদেশের নায়ককে 3 খানের কেউ বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাবে বা তাদের মাঝে কোনো পারিবারিক বন্ধুত্ব হতে পারে বলে আপনার মনে হয়? সালমান শাহ তার স্টাইল সেন্স, কমার্শিয়াল সেন্স দিয়ে সেই জায়গাটা 1990-এর দশকেই অর্জন করে নিয়েছিলেন। সালমান শাহ এবং শাহরুখ খানের মাঝে একটা বড়সড় মিল আছে। সেটা আমি সালমান শাহ সম্পর্কে বেশ কিছু মানুষের ইন্টারভিউ শুনে জানতে পেরেছি। শাহরুখ খানের সেন্স অফ হিউমার, উপস্থিত বুদ্ধি এবং কমার্শিয়াল সেন্স খুবই ভালো, মানে বলিউডের বেস্ট বলা যায় যেটাকে। সালমান শাহেরও এই 3টা গুণ ছিল। তিনি খুবই হিউমারাস ছিলেন। ইনস্ট্যান্ট এমন সব রিপ্লাই দিয়ে বসতেন যে সামনের মানুষ থতমত খেয়ে যেত তার বুদ্ধির ঝলকে। এবং সিনেমাটার কমার্শিয়াল ভ্যালুটাকে কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায় সেটাও তিনি খুব ভালো বুঝতেন। তিনি বেঁচে থাকলে নিঃসন্দেহে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটু হলেও গ্লোবালাইজেশনের সুযোগ পেলেও পেতে পারত। সালমান শাহ আসার আগে ঢালিউডের কমার্শিয়াল সিনেমা একরকম ছিল আর তারপরে হলো আরেক ধরনের সিনেমা। এমন না যে ঢালিউড হলিউড হয়ে গেল, কিন্তু ঢালিউডে সালমান শাহের সাথে আসলো স্টাইল, ভালো গান এবং মার্জিত অভিনয়। এইটার প্রভাব কিন্তু শুধু সিনেমাতেই না, সেটা আরো অনেক বিস্তৃত। ব্যাপারটা বুঝিয়ে বলি। তখনকার গণমানুষের জন্য ভিজুয়াল বিনোদনের মাধ্যম ছিল মাত্র 2টা, নাটক আর সিনেমা। এইখানে তারা যেই ধরনের সংলাপ শুনে, যে ধরনের কাজকর্ম করতে দেখে কিংবা যেই ধরনের পোশাক দেখে, গণমানুষ সেটাই অনুকরণ করার চেষ্টা করে। সালমান শাহের এই ইন্ডাস্ট্রিতে পা রাখার কারণে বলতে পারেন পুরো আপামর জনতায় স্টাইলের দিক থেকে কয়েক যুগ এগিয়ে গিয়েছিল। তারা কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল স্টাইল সম্পর্কে আইডিয়া পেয়েছিল সালমান শাহের কাছ থেকে। মার্জিত কিন্তু অতিশয় কুল চালচলন শিখেছে সালমান শাহের কাছ থেকে তারা।
এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা কথা খুবই খুবই সত্যি একটা জিনিস, সেটা হলো সালমান শাহ যেমন ঢালিউডকে 20 বছর সামনে ঠেলে দিয়েছিলেন, সালমান শাহ মারা যাওয়ার পর সেটা 20 বছর পেছনেও চলে গিয়েছিল। তার মৃত্যুর পর ঢালিউডে এসেছিল এক ভয়ানক কালো অধ্যায়। সেই ভয়ানক অধ্যায়ের কথাও বলা যাবে ভবিষ্যতের কোনো এক ভিডিওতে। বিস্তারিত কথা হবে কিভাবে ধ্বংসের ঠিক শেষ সীমানায় চলে গিয়েছিল বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা, সেটা নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো আমরা দেখলাম যে তোমার সালমান শাহ কিভাবে 4 বছরের মধ্যে নিজের এত বড় একটা, মানে এত বড় না, এত ক্ষুদ্র টাইমে এত একটা প্রচার পেয়েছিলেন। এত ট্যালেন্টেড তিনি অ্যাক্টর ছিলেন যে সব কিছু একটা টোটাল কমপ্লিট প্যাকেজ, যেটাতে একটা একটা সবাইকে থাকা যায়। তিনি স্মার্ট, তার স্টাইল সেন্স ভালো, তার নিজে এখনের যে স্টাইল তার থেকেও আরো বেশি। আর প্লাস তিনি ভালো গান গাইতেন, কোনো ওভার অ্যাক্টিং করতেন না। এখন আমি বিশেষত ম্যাক্সিমাম অনেক সিনেমায় দেখি না, তার কারণটা হচ্ছে আমার ওভার অ্যাক্টিং লাগে, বা একটু ন্যাকামো বা একটু বেশি টাইপের যে অ্যাক্টিংগুলো করে মনে হয় যে অ্যাক্টিং দেখছি। তো এটা পুরো অরিজিনাল। আর এখানে অনেকক্ষণ ওই টাইমেও উনি অনেক ন্যাচারাল অ্যাক্টিং করতেন। এই জিনিসটার জন্য উনি কম টাইমের মধ্যেও অনেক পপুলার হতে পেরেছিলেন, এবং আজও তার কথা উঠে আসছে, সে কর্মের মধ্যে দিয়ে এখনো বেঁচে আছে। সেটাই। অ্যান্ড তো আজকে আমরা এই ভিডিওটা দেখলাম। টিকু তো একদম ঘুমে ঢলে পড়েছে, এখন অনেক রাত্রে আমরা ভিডিওটা বানাচ্ছি, তো টিকু অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। চাইলে ভিডিওটা একবার লাইক করো অ্যান্ড কমেন্টে জানাও তোমাদের কীরকম লাগলো। অ্যান্ড আর কিছু বলবো তুমি সালমান শাহের বিষয়ে? হ্যাঁ, সালমান শাহের তো আগে আমরা এতটা চিনতাম না, তারপরে সবাই বলার পরে আমরা সালমান শাহকে দেখলাম। আস্তে আস্তে আমরা সালমান শাহের ভিডিও বানাতে বানাতে সালমান শাহের সাথে পরিচিত হচ্ছি। যেদিন আমরা জীবন কাহিনীটা দেখেছিলাম সেদিন বুঝতে পেরেছি সালমান শাহের, আর এখন আমরা অভিনয়ও দেখতে পাচ্ছি সালমান শাহের, বুঝতে পারছি যে সালমান শাহ অসাধারণ একজন নায়ক ছিলেন। তার জন্য এখনও, মানে এত বছর আগে মারা গেছেন, এখনও পর্যন্ত তার কিন্তু জনপ্রিয়তা একটুও কমেনি। আর তার স্টাইল সেন্স, তার অভিনয় এখনও মানে সব নায়ক নায়িকাকে এখনও ছাপিয়ে যাচ্ছে। সালমান শাহকে মানে যত দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমার সালমান শাহের অভিনয়, সালমান শাহের স্টাইল সবই খুব ভালো লেগেছে, পুরো অরিজিনাল। আমি যখন প্রথমে দেখেছিলাম কয়েকটা জাস্ট ক্লিপ, যে ওই গাড়ি থেকে নামছে একটা জায়গায় চশমা পরে, এরকম একটা লাল রঙের ড্রেস, আমি দেখলাম যে দেখতে পুরনো লাগছে সিনেমাটা এত বেশি, মনে হচ্ছে কোনো আদিকালের সিনেমা, মানে কোয়ালিটি ওয়াইজ। বাট সালমান শাহকে দেখে মনে হচ্ছে না যে পুরোনো দিনের, মানে তার যে অ্যাক্টিং, মানে ও যদি জাস্ট কোয়ালিটিটা, সিনেমার যে কোয়ালিটিটাকে যদি জাস্ট এখন এইচডি করে দেওয়া হয়, মনে হবে যে না এখনই সিনেমার কোনো হিরো। এখনের সিনেমার হিরোই মনে হবে, একটুও মনে হয়নি যে আগের। সেটাই। আর বোঝা যায় তিনি কত শিক্ষিত মানুষ ছিলেন তার কথাবার্তা শুনে, তার সব কিছু সম্পর্কে। তো এখন দুর্ভাগ্যের বিষয় এটাই যে তিনি এখন আমাদের মধ্যে নেই। যদি আমাদের মধ্যে থাকতেন তাহলে হয়তো আজকে আরও অনেক বড় অনেক কিছু করতে পারতেন। মাত্র 4 বছরে যদি এত তার নাম প্রতিপত্তি হয়, তাহলে যদি এত এখন বেঁচে থাকতেন তাহলে কি হতো ভাবো। তাহলে তার মানে কত নাম হতো। সেটাই। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আমাদের ভিডিওটা আমরা দেখলাম, এই ভিডিওটা সালমান শাহ কীভাবে 4 বছর এত জনপ্রিয়তা পেয়েছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের রিয়াকশন, আমাদের কাজ। যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান যে কোন কোন বিষয়ের উপর আমরা ভিডিও বানাতে পারি, সেই বিষয়গুলোর লিঙ্ক আমাদেরকে দিতে পারেন কমেন্টে। অ্যান্ড সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা আবার সালমান শাহের আরো অনেক ভিডিও নিয়ে আসবো, আর সাকিব খানের একদম সব নায়ক নায়িকা অবশ্যই। চলো টাটা, গুড নাইট। সবাই পাশে থাকবে, গুড নাইট।